আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা দক্ষিণ ভারতের একটা ঘটনা। ভারতীয় নৌসেনার একজন টেকনিশিয়ান, নাম চিন্তাতা রবীন্দ্রনাথন, যে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের রাজম নামের একটা এরিয়া, সেখানকার বাসিন্দা। তবে তার পোস্টিংটা ছিল বিশাখাপত্তনমে। যখন লকডাউনের সময় চলছিল, সে বাড়িও যেতে পারছিল না, নিজের ওই কাজের জায়গাতেই আটকে গেছিল। তখন সে একটা ডেটিং অ্যাপ, মিঙ্গল ডেটিং অ্যাপ, সেটা সে ডাউনলোড করেছিল। আর তার ইচ্ছা ছিল যে সে একা একা সময় একদম কাটছে না, কারোর সাথে বন্ধুত্ব করতে হবে, তার সাথে কথা বলতে হবে, কথা বলে সময় কাটাতে হবে। তো সে একদিন সেখানে বিভিন্ন মেয়েদের ফটো দেখতে দেখতে একটা মেয়ে নাম মনিকা, তাকে তার পছন্দ হয়েছিল। তো সে কথা বলেছিল, মনিকারও রবীন্দ্রনাথনকে পছন্দ হয়ে যায়, দুজনের মধ্যে কথা শুরু হয়। কথা বলতে বলতে লকডাউনটা খুব ভালোই কেটেছিল দুজনেরই। লকডাউন খোলা মাত্র তারা দুজন ঠিক করে তারা দেখা করবে পরস্পরের সাথে। তারা দেখা করে, প্রথম দেখাটা হয়েছিল একটা সিনেমা হলে। সেখানে তারা সিনেমা দেখেছিল, তারপরে একসাথে খাওয়া দাওয়া করেছিল, ঘুরেছিল, লম্বা একটা সময় দুজন একসাথে কাটিয়েছিল। দুজনেরই দুজনকে খুব ভালো লেগেছিল। এইভাবেই কিন্তু তারপর থেকে সময় সুযোগ হলেই তারা দুজন দেখা করতো, একসাথে লম্বা লম্বা সময় কাটাতো। মনিকা যেখানে থাকতো সেই এরিয়াটাও কিন্তু খুব বেশি দূরে ছিল না, সেই জন্য দেখা করাতে বিশেষ কোনো অসুবিধা কখনোই হয়নি। 2024 সালে রবীন্দ্রনাথন নিজের গার্লফ্রেন্ডকে জানায় যে তার বাড়ির লোকজনেরা তার বিয়ে ঠিক করেছে। মনিকার তাতে কোনো অসুবিধা ছিল না। রবীন্দ্রনাথমের বিয়ে হয়ে যায়। তাদের দুজনের যে সম্পর্ক, মানে মনিকার সাথে রবীন্দ্রনাথের যে সম্পর্ক, সেটা কিন্তু সেই আগের মতোই চলছিল, কারণ মনিকা নাকি তাতেই রাজি ছিল। দুজনের সম্পর্কও চলতে থাকে। অন্যদিকে নেভি কর্মচারী রবীন্দ্রনাথের বিবাহিত জীবনও খুব ভালোই চলতে থাকে। এবার রবীন্দ্রনাথ বউকে রাখার জন্য বিশাখাপত্তনমের এলবি কলোনির কীর্তি অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট নিয়েছিল। সেখানে বউকে এনে রেখেছিল। 2025 সালে বউ প্রেগনেন্ট হয়েছিল। ফেব্রুয়ারি 2026 রবীন্দ্রনাথের স্ত্রী নিজের বাপের বাড়িতে ছিল। কিন্তু রবীন্দ্রনাথ আর মনিকা, তাদের দুজনের সম্পর্ক সেই আগের মতোই চলছিল। 29 মার্চ 2026 রবীন্দ্রনাথ মনিকাকে কল করে জানিয়েছিল তার স্ত্রী বাড়িতে নেই, সে যেন তার ফ্ল্যাটে চলে আসে। দুপুর 1টা নাগাদ মনিকা তার ফ্ল্যাটে চলে এসেছিল। তারা খাওয়া দাওয়া করেছিল, একসঙ্গে প্রায় 5 ঘন্টা কাটিয়েছিল। মনিকা বাড়ি যাওয়ার সময় নাকি রবীন্দ্রনাথের কাছে টাকা চেয়েছিল। এই পর্যন্ত তার যে রিলেশন চলছিল এত বছর, 2020 থেকে 2026 পর্যন্ত, প্রায় 5 বছর তাদের এই সম্পর্ক চলছিল। 5 বছরে নাকি 35 লাখ টাকা মনিকা রবীন্দ্রনাথের কাছে নিয়েছিল। আর সেই দিনও বয়ফ্রেন্ডের সাথে দেখা করার পর 5 ঘন্টা একসাথে কাটানোর পর ফিরে যাওয়ার সময় সে রবীন্দ্রনাথের কাছে টাকা চেয়েছিল, যেটা রবীন্দ্রনাথের দেওয়ার ইচ্ছা ছিল না। সে বলেছিল তার বাচ্চা হয়েছে, তার স্ত্রী আছে, তাকে ফ্ল্যাট নিতে হয়েছে, তার একটা সংসার হয়েছে, আর সে মনিকাকে টাকা দিতে পারবে না। মনিকার আর তার সম্পর্ক এখানেই শেষ হোক। কিন্তু মনিকা বলেছিল যে না, এই সম্পর্ক ততদিন চলবে, আর এই টাকা নেওয়াটাও ঠিক ততদিন চলবে যতদিন মনিকা বেঁচে আছে। কারণ যদি রবীন্দ্রনাথ মনিকাকে টাকা দেওয়া বন্ধ করে, তাহলে মনিকা সমস্ত ব্যাপারটা, এই প্রেমের ব্যাপারটা গিয়ে রবীন্দ্রনাথের স্ত্রীকে, তার শ্বশুরবাড়িতে সবাইকে বলে দেবে, আর রবীন্দ্রনাথের তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ খুব ভয় পেয়ে যায়। রবীন্দ্রনাথ একটা ধারালো ছুরি অনলাইন অর্ডার করে আগে থেকেই কিনে এনেছিল, আর ভেবে রেখেছিল মনিকাকে সে এই কথাগুলো বলবে। যদি মনিকা রাজি না হয় তাহলে সে মনিকাকে শেষ করে ফেলবে। আর সত্যি সত্যিই মনিকা রাজি হয়নি, সেই জন্য মনিকাকে বাধ্য হয়ে শেষ করে ফেলেছিল রবীন্দ্রনাথ। এই গল্পগুলো কিন্তু রবীন্দ্রনাথ গিয়ে গজুবা নামের পুলিশ স্টেশন, যেটা তার বিশাখাপত্তনমের এলবি কলোনির কাছেই
সেখানে গিয়ে এই ঘটনাগুলো 30 তারিখে এই ঘটনা ঘটাবার ঠিক পরের দিন জানিয়েছিল। সে আরও যেটা জানিয়েছিল, সে বডিগুলোকে টুকরো করার পরে মাথা আর হাত নিয়ে প্যাকিং করে পাশের একটা জঙ্গল এরিয়ায় চলে গেছিল, সেখানে গিয়ে সেটাকে পুড়িয়ে ফেলেছিল। আর বাকি শরীরের অংশগুলোকে সে বড় ফ্রিজ ছিল তাতে রেখে দিয়েছিল যে ধীরে ধীরে এগুলো নষ্ট করবে। কিন্তু যে শরীরের অংশগুলো নিয়ে সে জঙ্গলে গেছিল সেগুলোকে অনেক চেষ্টা করার পর প্রায় 3 ঘন্টা লেগেছিল তার পুড়িয়ে ফেলতে। তারপর সে এতটাই অস্থির হয়ে যায় যে বিরক্ত লাগছিল তার, সে কি করবে বুঝতে পারছিল না। সে নিজের একজন বন্ধুকে কল করেছিল, বন্ধুকে সে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। বন্ধু বলেছিল, তুমি খুব বড় ভুল করে ফেলেছো, তুমি ঝামেলায় পড়েই গেছো, কিন্তু আর ভুল করো না, সামনে যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে সমস্ত ঘটনাটা জানিয়ে দাও। পরবর্তীতে হয়তো তোমাকে আরও কঠিন সাজা পেতে হবে, হয়তো সারা জীবন জেলে থাকতে হবে বা ফাঁসি হবে। তুমি যদি বলে দাও তাহলে একটু শাস্তি কম হতে পারে। তারপরে রবীন্দ্রনাথ মনে সাহস পেয়েছিল, সমস্ত ব্যাপারটা গিয়ে থানায় জানিয়েছিল। এদিকে মনিকার বাবা বেণুগোপাল, তিনি এসেছিলেন থানায়, তিনি পুলিশকে জানিয়েছিলেন এই পর্যন্ত যে এত ঘটনা ঘটেছে, বা তার মেয়ে মনিকার যে কেউ বয়ফ্রেন্ডও থাকতে পারে, মনিকা কারোর সাথে দেখাও করতে যায়, এগুলো তিনি ভাবতেই পারছেন না, বা বাড়ির লোকজনেদের কখনো এই ধরনের কোনো সন্দেহ হয়নি। মনিকা তাদেরকে এই ব্যাপারে কখনো কিচ্ছু জানায়নি। তবে মনিকার বাবা বেণুগোপাল বলেছেন যে গল্প রবীন্দ্রনাথ পুলিশকে শোনাচ্ছে সেটা তিনি মানতে রাজি নন, কারণ তার মেয়ে এই ধরনের মেয়েই ছিল না। সে খুব ভালো একজন মেয়ে ছিল, সে কখনোই একজনকে এইভাবে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে পারে বা সেই জন্য তার প্রাণও চলে যাবে, এটা মনিকার বাড়ির লোকজন, আত্মীয়রা কেউ বিশ্বাস করতে পারছে না। কারণ মনিকা একজন সরকারি ব্যাংকের কর্মচারী, তার কাছে যথেষ্ট মাত্রায় টাকা রয়েছে, তার পারিবারিক অবস্থাও খুব ভালো। তাহলে টাকার জন্য সে এই ঘটনা ঘটাতে পারে সেটা তারা মানতে চাইছে না। তবে আরও একটা গল্প মনিকার কিছু আত্মীয়রা বলেছে, সেটা হচ্ছে মনিকা ইন্ডিয়ান নেভির একজন কর্মচারীর সাথে প্রেম সম্পর্কে ছিল। মনিকা জানতই না যে সে ম্যারিড, তাই জন্য পুলিশের ধারণা হয়তো মনিকা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সেই জন্য প্রি প্ল্যান একটা মার্ডার করেছে রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথের কাছে জিজ্ঞাসাবাদের পর সিসিটিভি ফুটেজ চেক করার পর যেটা জানা গেছে, রবীন্দ্রনাথ প্রথমে লোকাল বাজারে গিয়ে ছুরি দেখেছিল, তার পছন্দ হয়নি, সেগুলোকে মজবুত বলে মনে হয়নি। পরবর্তীকালে সে অনলাইন ছুরি আনিয়েছিল, আর ঘটনার দিন 5 ঘন্টা ঘনিষ্ঠভাবে বান্ধবীর সাথে কাটাবার পর সে তাকে শেষ করেছিল, শরীরটাকে টুকরো টুকরো করে দিয়েছিল। এখন রবীন্দ্রনাথ পুলিশ কাস্টাডিতেই রয়েছে, সে বিচারাধীন। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন।